মেঘা যেন আকাশ থেকে পড়ে স্তম্ভিত হয়ে যায় রমণী। রৌদ্রের এতটা তীব্র আলিঙ্গনে জমে যায় নারীদেহ। রৌদ্র বিড়বিড়ায় আরও কিছু একটা। বেখেয়ালে তার ওষ্ঠ স্পর্শিত হয় একবিংশীর কোমল কাঁধের নিকট। ওষ্ঠাস্পর্শের পাশাপাশি খোঁচা খোঁচা দাড়ি সুডৌল কাঁধের নরম ত্বকে বিদ্ধ হতেই শিরশিরে অনুভূতিতে মৃদু কুকিয়ে ওঠে রমণী। আপনা আপনি হাত ওঠে রৌদ্রের উদ্রের দুপাশে। লোকটার জ্যাকেট খামচে ধরে মেয়েটা। চোখ খিচে নেয়। রৌদ্র বলে অস্থির হয়ে, সুইট হার্ট, মরে যাচ্ছিলাম এতক্ষণ। কেন এসেছিস আমায় ফেলে? শিকদার বাড়ির ড্রয়িং রুমে এই বাড়ির সবাই উপস্থিত। রেহানা শিকদার কিচেন থেকে বেরিয়ে আসলেন। ইভা এই বাড়িতেই থাকে, সেও উপস্থিত এখানে। সবাই তাজ্জব বনে রৌদ্রের কাণ্ড দেখছে সরু দৃষ্টিতে। রেহানা শিকদার সন্দিহান হয়ে মুখ খুললেন। রৌদ্র, তুই? তার কণ্ঠে ধ্যান কাটে রৌদ্রের। মেঘাকে আলগোছে ছাড়ে সে। এপাশ ওপাশ তাকায়, ফের তাকায় মেঘার দিকে। মেঘা এখনও মুখ বনে চেয়ে আছে, ঠোঁট ফাঁক অবিশ্বাসে। রৌদ্র ওর এমন তাজ্জব মুখাবয়ব দেখে মৃদু হাসে। হেওয় সানি, ইটস মি, ইউর এলপি। রৌদ্র, তুই এখানে এত রাতে কি করছিস? আমার বউয়ের কাছে এসেছি আমি। মেঘার চোখে চোখ রেখে ভদ্রমহিলার প্রশ্নের সোজাসাপটা উত্তর করল রৌদ্র। রেহানা শিকদার মুখ ছোট করে ফেলেন। জানলি কি করে মেঘা এখানে? তোর বাপ তো ওকে লুকিয়ে রেখে গেছে। আমার থেকে আমার প্রাণপাখিকে লুকিয়ে রাখার সাধ্ধিকার? এখনও চোখ সরে নি রমণীর চোখ থেকে। মেঘা এবার ছলকে চোখ সরায়, চিবুক নামিয়ে নেয়। মনে পড়ে যায় রৌদ্রের করা আঘাতের কথা। আবার এটাও মনে পড়ে, লোকটা নিজেকেও আঘাত করেছে 10 গুণ বেশি। হাতের কি অবস্থা? অবলোকনের জন্য ঝট করে নিচু দৃষ্টিতে লোকটার হাতের দিকে তাকায় মেঘা। ডান হাতটা কবজি থেকে পুরোটাই সাদা ব্যান্ডেজে মোড়ানো। মোটা ব্যান্ডেজে ফোলা ফোলা দেখাচ্ছে হাতখানা। আদ্র নিজে ব্যান্ডেজ করে দিয়েছে আসার আগে। মেঘা হাতটার মারাত্মক অবস্থা অনুমান করে আহত চোখে তাকায়। ওষ্ঠপুটে দাঁত চেপে দ্রুত পিছিয়ে আসে। ওড়না খামচে ধরে ছুটে যায় উপরে। রৌদ্র ওকে আটকাল না, যেতে দিল। মুচকি হাসল, কাউকে পরোয়া না করে লজ্জাহীন বলল সবার উদ্দেশ্যে, যে উপরে আসবে আমাকে আর আমার বউকে ডিস্টার্ব করার জন্য, তাকে বিনা টিকিটে উগান্ডা পাঠানোর দায়িত্ব আমার। মাইন্ড ইট। রৌদ্র পা বাড়াতে গেলে রেহানা শিকদার ভারী গলায় বলেন, উপরে গিয়ে কি করবি তুই? রোমাঞ্চ করব। থতমত খান ভদ্রমহিলা। দেখ রৌদ্র, তোর বাপ ওকে আমাদের হেফাজতে রেখে গেছে। আমার বউয়ের সবচেয়ে বড় হেফাজতখানা আমি। এই বলে নিজেও একবিংশীর পিছু নিল তোরতারে পায়ে। সবাই অপ্রস্তুত। দীর্ঘ 5 বছর পর রৌদ্রের পা পড়েছে এ বাড়িতে। কেউই বোধহয় খুশি হল না ওর উপস্থিতিতে। একমাত্র সারা ব্যতীত। সারা একটু বেশি খুশি হল বোধহয়। ফুর্তিতে মুচকি হাসল উচ্ছ্বাস নিয়ে। রমণী সারার ঘরে ঢুকেছে। রাতের মেডিসিন নেওয়া বাকি। নিজেকে ব্যস্ত দেখাতে টেবিলের উপর থেকে ঔষধের বক্সটা হাতে নিল সে। 2 পাতা মেডিসিন বের করল। ওর বাম হাতে পাতলা ব্যান্ডেজ করা এখনও, যাতে ঠান্ডা বসতে না পারে। প্রয়োজন ছিল না, তবুও সারা জোর করে বেঁধে দিয়েছে আসার পর। ব্যথা আছে হাতে। স্ট্রিপ প্যাক হতে ঔষধ খুলতে গিয়ে ব্যান্ডেজের দরুন বেগ পেল রমণী। এক হাতে খুলতে পারছে না, 2 হাত লাগাতে গেলে জড়িয়ে যাচ্ছে। এদিকে বুক ধরফর ওই লোকের আবির্ভাবে। হাত পা কাঁপছে অনবরত। শিরশির করছে পায়ের তালু। ঠান্ডাতেও শিরদাঁড়া বেয়ে কেমন উষ্ণ তরল গড়াচ্ছে মনে হয়। মেডিসিন বের করার আগেই ওর হাত থেকে কেউ টেনে নিল ঔষধের পাতাটা। মেঘা ধক করে পাশ ফেরে। বাম হাতের সাহায্যে বিস্টার প্যাক হতে ছোট ট্যাবলেটটা বের করে মেঘার দিকে বাড়িয়ে দিল রৌদ্র। নাকের পাটা ফুলে আসে মেঘার। এই লোকটার সাহায্যের প্রয়োজন ছিল না মোটেও, তবুও গ্রহণ করল সাহায্যটুকু। ঝটকা মেরে ট্যাবলেট টানিয়ে মুখে পানি তুলে খেয়ে নিল। ওড়নার কোণে ঠোঁট মুছে বিছানার পাশের ড্রেসিং টেবিলের দিকে এগোল। পথিমধ্যে খুলল পরনের ভারী সোয়েটার। গলার ওড়না খাটের একপাশে রেখে চিরুনি তুলে নিল হাতে। ডান হাত অক্ষত, বাম হাতে ব্যান্ডেজ। হাঁটু ছড়ানো চুল আঁচড়াতে বেগ পাওয়ার কথা না হলেও বেগ পেল। এক হাতে কি আর হয় নাকি? এ চুল সামলাতে 2 হাতেই হয়রানি এসে যায়। এখন তো 1 হাত। বিরক্ত হয়ে চিরুনি রেখে দিল মেঘা। এক হাতেই কোনো রকমে কেশগুচ্ছ জড়ো করার চেষ্টা করল, কাঁধের কাছটায় কুণ্ডলি পাকিয়ে হেয়ার ব্যান্ড দিয়ে আটকে গেল। এভাবেই শুয়ে পড়বে, নয়তো সারা আসলে ওর থেকে চুল আছড়ে বিনুনি গেথে নেবে একটা। পিছনে রৌদ্র। মেঘা ধ্যান দিল না। রৌদ্র শান্ত হয়ে স্থির চোখে দেখছে রমণীকে। একবিংশী তাকে যথাসম্ভব এড়িয়ে চলতে তৎপর।
রৌদ্র ধীর পায়ে এগোয়, দাঁড়ায় মেঘার পিছু, বাম হাত বাড়িয়ে রমণীর খোপায় আটকানো ক্লিপটা খুলে দেয়। অমনি গোছানো চুলগুলো অবিন্যস্ত হয়ে ছড়িয়ে পড়ে আবার। বিব্রত হয় মেঘা, মারি খিচে ঝট করে পিছু ফিরে তাকায়। কত কষ্টে একটা খোপা প্যাঁচাল, সেটাও সহ্য হল না এই লোকের। কিন্তু মেঘা কথা বলবে না, কিরমির করল শুধু, রাগ দমিয়ে চোখ সরাল সে। পাশ কাটাতে গেলে রৌদ্র বাম হাতে টেনে ধরল মেঘার হাত, ডান হাতে কসরত করে চিরুনি তুলে নিল। মেঘাকে টেনে বসালো বিছানার উপর। ছটফট করে মেঘা, কথা বলবে না, গুঙ্গিয়ে প্রতিবাদ করে। রৌদ্র মুচকি হাসে, ডান হাত অচল, বাম হাতের সাহায্যে রমণীর চুলে চিরুনি চালাতে চালাতে বলে হিমস্বরে, আমি করে দিচ্ছি, দেখি, সরে বসো। মেঘার পিছনে বসল সে। বিছানা জুড়ে রমণীর অবিন্যস্ত কেশরাশি ছড়িয়ে পড়েছে। এই চুলে চিরুনি চালানো বড্ড ধৈর্যের কাজ। মেঘা নিজেই হিমশিম খায় দুহাতে সামলাতে গিয়ে। সেখানে রৌদ্র চেষ্টা করছে বাম হাতে, ডান হাতে জোর নেই, ক্ষত বিক্ষত। মেঘা বাধা দিয়ে উঠতে চাইল, তবে উঠল না, নিশ্চুপ হয়ে বসে রইল নিশ্চল। চুলে জট নেই, বেশি আছড়ানোর প্রয়োজন হল না। রমণীর ছাই রয়েছে। রৌদ্র হাসে, রমণীর দিকে এগিয়ে যায়। কাঁধের কাছে থুতনি ছুঁই ছুঁই করে রমণীর লালিত অভিমানী আদলের দৃষ্টি গ্যারে বলে, বেনি করে দেব, যান, কিন্তু আমি তো পারি না। একবিংশী নিরুত্তর, মনে মনে ভেঙচি কাটল। দরদ দেখাতে এসেছে এই লোক। রৌদ্র হাসি চওড়া করে, পিছিয়ে ফোন বের করে ইউটিউব ওপেন করে। চুলে কিভাবে বিনুনি করতে হয় সেটা সার্চ দেয়। ফোন বালিশের কাছে রেখে সেটা দেখে দেখে চেষ্টা করে বিনুনি পাকানোর। এসব আয়োজন রমণীর অভিমান ভাঙানোর জন্য। বড্ড চড়ে আছে একবিংশী, সে কেবলই চোখ সরু করে দেখছে রৌদ্রের কাণ্ড। নীরব দুজনাই। রৌদ্র মাঝে একবার সুযোগ পেয়ে নাক ডুবিয়েছিল রমণীর চুলের গোছে। মন ভরে নি, ঘ্রাণ টানা হয়নি বুক ভরে। আরেকবার সুযোগ করে নিতে হবে। ভিডিও দেখে কোনো রকমে লম্বা একটা বেনি পাকাতে পারল যুবক। শেষে হাফ ছাড়ল, হয়েছে এমপি, দেখতো ঠিকঠাক পেরেছি কি না। কাজ শেষ হতেই উঠে দাঁড়ায় মেঘা চট করে। না দেখে, না তাকিয়ে ফ্রেশ হয়ে আসে। ততক্ষণ সেভাবেই বসে রয় রৌদ্র। এবার আর সইছে না এই নীরবতা। রৌদ্র কেমন কাতর হয়ে ডাকল, ইভারা, রেগে আছিস এখনো? সরি সুইট হার্ট, বলেছি তো আর কখনো মারব না। জীবনেও না। এরপর তোকে আঘাত করার আগেই যেন মরণ হয় আমার। এবার একটু তাকা আমার দিকে। রাগ কমা প্লিজ, তোর কাছে থাকতে দে আমায়। অনেক বাধা পেরিয়ে এসেছি তোর দ্বারে, এভাবে ফিরিয়ে দিবি? যদি চাস তাহলে তোকে ছোব না, দেখব শুধু, চোখ ভরে দেখব, আর একটু ঘ্রাণ নেব তোর চুলের। 24 ঘণ্টা হয়ে গেল তোর চুলের নেশা থেকে বিরত আমি। তবুও নিশ্চুপ রমণী, মুখ মুছে শোয়ার প্রস্তুতি নিল সে। রৌদ্র মিয়ে যায়, এই ইভারা, আর কত পোড়াবি আমায়? আমাকে এভাবে ব্যথা দিয়ে মজা পাস? মেঘা রৌদ্রকে রেখেই উল্টো ফিরে শুয়ে পড়ে। ভারী কমফোর্টার টেনে মুখ অবধি ঢেকে আড়াল করে নিজেকে। 11টা পেরিয়েছে, ঘুমোনোর সময় হয়েছে তার। রৌদ্র অসহায় হয়ে চায়, কেমন ছ্যাঁচড়া লাগে নিজেকে। ও তো এমন নয়। গলা ঝাড়ল সে, ভার হয়ে বলল রমণীর প্রতিক্রিয়া দেখতে। ঘুম পাচ্ছে আমারও, দরজা লাগিয়ে আসি? রৌদ্র দরজা লাগিয়ে আসল, জিজ্ঞেস করল আবার, পাশে শোব? পাশেও শুয়ে পড়ল। একটু কাজ ঘেঁষে আসল, মাথা তুলে রমণীর কানের কাছে মুখ নিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, জড়িয়ে ধরে শুই। এবার তেড়ে ওঠে রমণী, এক ঝটকায় উঠে বসে গর্জায়, রাইনো, জানে মেরে ফেলব যদি আমার কাছে আসেন তবে। হেসে ফেলে রৌদ্র, ঈশ্বস সুইট হার্ট, জানে মরে গেছি তোর থেকে সাড়া পেয়ে। তোর কাছে গিয়ে আর মরতে চাই না, এটুকুই যথেষ্ট আজ, বাকিটা পরে বুঝে নেব। ফোঁস ফোঁস করে শ্বাস ফেলে মেঘা। এবার পূর্ণ চোখে তাকায় রৌদ্রের দিকে। লোকটা কেমন নেতিয়ে পড়েছে, ভীষণ অবিষণ্ণ চেহারা, ঝুলে পড়েছে চোয়াল। আরেকটা কমফোর্টার হাতে নিয়ে উঠে গিয়ে বিছানার পাশের সোফাটায় ধপ করে শরীর এলিয়ে দিল সে। শব্দ করে বিশাল হাফ ছাড়ল, কপালের কাছে আড়াআড়ি করে হাত রেখে চোখ বুজল। শক্তি নেই আর, শরীর মানছে না। মেঘা তাকিয়ে রয় কিতকাল, রুদ্ধ গলায় ঢোক গেলে, আর বেশিক্ষণ চেয়ে রইলে কেঁদে ফেলবে। কমা 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 কমা। ভোর তখন 3টে, সারা এই ঘরে আসেনি আর, নিজের ঘর ছেড়ে দিয়েছে। মেঘার ঘুম ভাঙ্গে, ঘুমোই নি, অভিনয় করেছে ঘুমানোর। ভেবেছিল ঘুমালে রৌদ্র হয়তো জ্বালাতন করবে, কিন্তু না।
তেমন কিছুই করেনি রৌদ্র। সেই যে বেঢাল হয়ে শুয়ে পড়ল, জাগনা পায়নি আর। দুর্বলতা ঘিরে রেখেছে, বোধ নেই তার। রুমের লাইট জ্বলছে এখনো। মেঘা ধীরে ধীরে উঠে বসে সোজাসুজি তাকায় রৌদ্রের দিকে। নেমে পড়ে বিছানা ছেড়ে পা টিপে এগোয়। সোফাটা বড়, তার চেয়েও লম্বাটে রৌদ্র। অতবর গন্ডার স্বরূপ সুঠাম দেহি লোকটার জায়গা হয় নাকি সেখানে? হেলে পড়ে আছে মাথা, এক পা মেঝেতে, অর্ধেক কম্বল মেঝেতে লুটোচ্ছে। ঠান্ডায় শরীর কুকড়ে নিয়েছে রৌদ্র। ঘুমুচ্ছে বেঘোরে, আজ শান্তির ঘুম, নতুবা কাল তো সারাটা দিন রাত অশান্তিতে কেটেছে। দু চোখের পাতা এক হয়নি। মেঘা নিঃশব্দে ধীরে হাঁটু মুড়ে বসে লোকটার সামনে। ঠোঁট ভেজায় জিভে, কম্বলটা তুলে ভালোভাবে ঢেকে দেয় রৌদ্রকে। মুখের সামনে মাছি তাড়ানোর ন্যায় হাত নাড়ায় একবার। গভীর শ্বাস ফেলছে যুবক। এই থেকে ঘুমের গভীরতা আন্দাজ করা যায়। ঢোক গেলে রমণী। রৌদ্রের মাথাটা আলগোছে তুলে বালিশের উপর গুজে দেয়। ছলছল চোখ পড়ে বেপরোয়া যুবকের ডান হাতের পানে। মোটা ব্যান্ডেজে মোড়ানো, প্রয়োজনের তুলনায় বেশি মোটা করে ব্যান্ডেজ করেছে, যাতে রক্ত গড়ালেও ছোপ দাগ বাইরে না দেখা যায়। মেঘা ভয় পায় রক্ত। রৌদ্রের হাত দেখে ঠোঁট ভেঙে কান্না আসে তার। আলগোছে হাতটা তুলে নেয় নিজের দখলে। ধীরে হাত বোলায় ব্যান্ডেজের উপর। হু হু করে কেঁপে ওঠে বক্ষস্থল। কেমন কান্না পায়ে ক্ষত ঢেকে রাখা আবরণ দেখে। না জানি ভেতরে কতটা দগ্ধ হয়েছে। মেঘা বাঁধ মানে না। তালুর ব্যান্ডেজের উপর ঠোঁট চেপে ধরে নিজের পরশ স্থায়ী রাখে দীর্ঘক্ষণ। ভুলে ভালে এক ফোঁটা পানি গড়ায় চোখের কার্নিশ বেয়ে। ফিকরে ওঠে এক বিংশী, ঠোঁট সরায়। মুহূর্ত পার না করে উন্মত্তের ন্যায় পরপর চুমু আঁকতে থাকে ক্ষত বিক্ষত হাতটার ব্যান্ডেজের উপর। চুমুর সংখ্যা বোধ হয় শতাধিক ছাড়ালো। তবুও তৎপর রমণী। কাঁদে একপাশে। লোকটার জন্য করুণা হয়। থামে রমণী। রৌদ্রের হাতটা চেপে ধরে নিজের ডান কপলের ধারে। অতঃপর বুকের সাথে চোখ রাখে বেপরোয়া যুবকের মুখ পানে। কাজ ঘেঁষে আরও। লোকটাকে ঘুমন্ত অবস্থায় কতটা শান্ত লাগছে, যেন কত নিষ্পাপ। পাপড়ি কাঁপছে চোখের। মেঘা আনমনে মুচকি হাসে। ঝুঁকে পড়ে বেখেয়ালে টুপ করে লোকটার ডান চোখের কার্নিশে ঠোঁট ছোঁয়ায়। দ্বিধা করে না বিন্দুমাত্র। সরে এসে বিড়বিড় করে নালিশের স্বরে, আপনি খুব খারাপ রাইনো মুখ। আমি ক্ষমা করব না আপনাকে। থাকুন আপনি বেপরোয়া হয়ে। মেরেছিলেন না আমায়, এবার দেখবেন আমি ক্ষমা করব না সহজে। কথা বলবো না আপনার সাথে। কষ্ট পান আপনি, আমাকে কষ্ট দিয়েছেন না, ফিরিয়ে দেব আমি আপনাকে এই কষ্ট। নাক টানে সে। ধীরে মাথা এলিয়ে দেয় রৌদ্রের বুকের পাশে। হাতটা আগলে রেখেই আবার বলে, আমি ঘৃণা করি আপনাকে। আই হেইট ইউ রাইনো মুখ। সকাল ৯টা। পাখির কিচিরমিচিরের ডাকে আজ আর ঘুম ভাঙ্গেনি। বরং চড়া ডাকে ধরফর করে উঠে বসল মেঘা। এই মেঘা, উঠবি না এখনো? সকাল হলো তো, আর কত ঘুমাবি? মেঘার মস্তিষ্ক এলোমেলো। সজাগ হতে সময় লাগে। মাথা চেপে ধরে এপাশ ওপাশ তাকায়। চোখ সরু করে সারাকে দেখে বলে ঘুমের ঘোরে, কি হয়েছে? ৯টা বেজে গেছে, এখনো ঘুমাচ্ছিস কেন? কি করেছিস সারা রাত? ঘুম হয়নি, আমি ঘুমাবো। ঘুমাবি মানে? সারা রাত ঘুমোসনি? ভাইয়া কোথায়? ধক করে ওঠে মেঘা। সম্বিতে ফেরে। ঘুমে আচ্ছন্ন চোখ জোড়াতোড়াক করে বৃহৎ হয়ে আসে। ঝট করে সোফার দিকে তাকায় রমণী। ফাঁকা দেখে ধরফিয়ে খাটের উপরেই উঠে দাঁড়ায়। বিচলিত হয়ে বলে, উনি কোথায়? আমি কি জানি? তোর সাথেই তো ছিল। ভাবলাম ঘুমোচ্ছিস জনে, তাই সকাল থেকে ডাকিনি। এখন এসে দেখি দরজা খোলা। উকি দিয়ে দেখলাম রৌদ্র ভাইয়া নেই, তুই একা ঘুমোচ্ছিস। তাই তো ডাকলাম। ভাইয়া কোথায়? মেঘা ভ্যাবাচ্যাকা খেল। আকস্মাৎ মনে পড়ল কালকের ঘটনা। ও বিছানায় আসলো কি করে? মনে পড়ছে না। লাস্ট মনে পড়ল, ও মাঝরাতে রৌদ্রের কাছে গেছিল। বিলাপ করতে করতে ওখানেই সোফা এলিয়ে দিয়েছিল মাথাটা। তারপর কি হলো? আর কিছু মনে নেই। ওখানেই কি ঘুমিয়ে গেছিল? ধক করে ওঠে রমণীর বক্ষস্থল। শুল্ক ঢোক গেলে। রৌদ্র ওকে দেখে ফেলেছে ওর কাছে? নিশ্চয়ই দেখেছে। বুকের কাছে হাত চেপে ধরে রেখেছিল, এটাও দেখেছে নিশ্চয়ই। ভাবতেই ওষ্ঠ উল্টালো মেঘা। ইনোসেন্ট ফেস বানিয়ে সারার দিকে তাকালো। উনি বাড়িতে কোথাও নেই? না তো, সকালে দেখিনি। আমি তো সেই কবেই উঠেছি। আম্মুও দেখেনি, কিন্তু বলল সদর দরজা নাকি খোলা পেয়েছে সকালে। ভাইয়া চলে গেছে হয়তো। বাই দা ওয়ে, কেমন কাটল? কি রাত?
সারার ঠোঁটের কোণে দুষ্টু হাসি। বুকে হাত গুটিয়ে ভ্রু নাচালো সে। মেঘা চোখ মুখ পাকিয়ে একটা বালিশ ছুঁড়ে মারল ওর দিকে। বাজে বকবি না সারা, আমি ওনাকে ঘৃণা করি। আচ্ছা, যাকে ঘৃণা করিস তার সাথে দ্বিধাহীন এক ঘরে থেকে গেলি? একটা বারো তো দ্বিমত করতে দেখলাম না। সেই যে ঘরে ঢুকলি আর বেরোলিও না। সারা রাত কি এমনি এমনি কাটিয়েছিস? সারা, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। শর্ত। মেঘা নেমে ওয়াশরুমের দিকে এগোয়। ভেতরে ঢোকার আগেই কানে বাজে সারার কণ্ঠ। সরিই সুইটহার্ট। ছ্যাতো করে পিছু ফেরে মেঘা। ও আট, কাঁধ উঁচিয়ে ওষ্ঠ উল্টায় সারা। চোখ তার ড্রেসিং টেবিলের পানে। দৃষ্টি অনুসরণ করে মেঘাও তাকায়। অমনি চোখ জোড়া বৃহৎ হয়ে আসে ওর। মিররের গ্লাসে লাল রঞ্জনে বড় বড় অক্ষরে লেখা, সরি সুইটহার্ট। হা বনে যায় এক বিংশী। রৌদ্রের কাণ্ড বুঝতে বাকি নেই। সারা শুধোয়, এসব কে লিখল? সারার সামনে অপ্রস্তুত অবস্থা থেকে বাঁচতে প্রত্যুত্তর না করেই তড়িঘড়ি করে ওয়াশরুমে ঢুকল মেঘা। হাফ ছাড়ল বুকে হাত রেখে। ওয়াশরুমের মিররেও এক অবস্থা। সাদা পেস্ট দিয়ে ছোট ছোট অক্ষরে লেখা, সরি সুইটহার্ট। দুদিকে মাথা ঝাঁকায় মেঘা। তড়িঘড়ি করে মুছে ফেলে আয়না। ডান হাতে ব্রাশ নিয়ে দেখে, ব্রাশে অলরেডি পেস্ট লাগানো। মেঘার যাতে প্রবলেম না হোট, তাই এ কাজ। আনমনে ঠোঁট প্রসারিত হয় রমণীর। ফ্রেশ হয়ে বের হয়। সারা ওকে নিচে নামতে বলে বেরিয়ে গেছে। মেঘা ফোন হাতে নিল সময় দেখার উদ্দেশ্যে। স্ক্রিনে চোখ পড়তেই আটকে উঠল। ৯৯+ মেসেজ নোটিফিকেশন। ওপেন করতেই দেখতে পায়, সব এক নাম্বার থেকে এসেছে। একটাই বাক্য পুনরাবৃত্তি হয়েছে বারংবার। মিনিট অন্তর অন্তর একটা করে মেসেজ। সরি সুইটহার্ট। বিস্ময় মুখ ফাঁক হয়ে আসে রমণীর। এখনও ফোনটা কাঁপছে লাগাতার। মেসেজ এসেই চলেছে ক্ষণে ক্ষণে। গলা শুকিয়ে আসে। মেঘা ধরফর করে ফোন রাখে। গায়ে পাতলা সোয়েটার জোড়ায়। নিচে নামবে, দরজার দিকে এগোনোর আগে বেখেয়ালে নজর পড়ে টেবিলের উপর একখানা পেপার রয়েছে, মিনিয়েচার দিয়ে চিপকে রাখা। কৌতূহলবশত সেটা লক্ষ্য করতে চায় রমণী। হাতে তুলতেই দেখতে পায়, সরি সুইটহার্ট, এন্ড গুড মর্নিং ওয়াইফি। ফাইনালি, উই শেয়ারড আ রুম টুগেদার ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। এবার ফোঁস করে শ্বাস ফেলল সে। ভেঙচি কেটে মুখ ফিরিয়ে নিল। সে গলবে না সহজে। বিয়ের বাকি নেই আর। যেহেতু ঘরোয়াভাবে বিয়ে, সেহেতু সেভাবে আয়োজন করা হচ্ছে না। কথা ছিল আবিদ টুকটাক বিয়ের শপিং করে ইকরা দের বাড়িতে পৌঁছে দেবে। কিন্তু আজ সকাল হতেই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। শিশির আর ইকরাকে শপিং মলের সামনে ডেকেছে সে। মেয়েদের পছন্দ অনুযায়ী কেনাকাটা হবে। সেই মোতাবেক বিকেলের দিকে বাইরে বেরিয়েছে দুই বোন। শপিং মলের সামনে দেখা পেয়েছে আবিদের। ভেতরে ঢোকার আগেই বাধা দিল সে। বলল কেউ একজন আসবে। শিশির কেমন নিভিয়ে যায়। আয়ান আসবে হয়তো। সেদিনের পর ওই বাজে লোকটার সামনে দাঁড়াবে কি করে ও? বারবার মনে ধরা দিচ্ছে সেদিনের সেই উশৃঙ্খল বিহেভিয়ারের কথা। চোখ নামিয়ে সিটিয়ে দাঁড়ায় রমণী। ক্ষণিকের ব্যবধানে একটা ৪ চাকা গাড়ি এসে থামে পার্কিং লটের পাশে। ওরা পার্কিংয়েই দাঁড়িয়েছিল। গাড়িটা চেনা মাত্রই আবিদ মুচকি হাসল, বলল, এসে গেছে। ইকরা আগ্রহী হয়ে তাকায়। শিশির চোখ তোলে ধীরে সুস্থে। চেনা লাগে গাড়িটা। অতঃপর গাড়ি থেকে দাম্ভিক ভঙ্গিতে যে নামে, তাকে আরও বেশি চেনা লাগে। শুধু চেনা নয়, ভীষণ পরিচিত মুখাবয়ব। তাজ্জব বনে যায় শ্যামলিনী। বড় বড় চোখে চায়। ততক্ষণে দাম্ভিক লোকটা এসে থেমেছে ওদের সামনে। এক পশলা হাসি সমেত আবিদের সাথে বুক মেলাল। পরিচয় করালো আবিদ। ইকরা, ও আমার ফ্রেন্ড আদ্র। আদ্রিয়ান কাবির আদ্র। ওর জন্যই অপেক্ষা করছিলাম। বিনয়ে মুচকি হাসে ইকরা। আবিদ আবার বলে, আদ্র, মিট মাই ফিয়ন্সে ইকরা। আর ও শিশির, ইকরার বোন। চেনো নিশ্চয়ই? শিশির, চেনো আদ্রকে? তোমার ভার্সিটির লেকচারার। চেনার কথা। এবার ইকরা প্রশ্নসূচক দৃষ্টিতে শিশিরের দিকে তাকায়। সাথে আবিদ, আদ্র। ৩ জোড়া দৃষ্টিতে অপ্রস্তুত হয় মেয়েটা। আবিদের কথায় সম্মতি জানিয়ে মাথা নাড়ায়। ইকরা বলে, বলিস কি, উনি তোর প্রফেসর? আর আবিদ, উনি আপনার ফ্রেন্ড? হোয়াট আ কোইন্সিডেন্স। তাহলে তো আপনি শিশিরের স্যার। আগে থেকেই চেনা আছে একে অপরকে? আদ্র শিশিরের দিক থেকে সরু চোখ সরিয়ে মলিন ছোট উত্তর করল। হু। শিশির এখনও মূর্ত। এবার আন্দাজ হল, আদ্র এ কারণেই আয়ানের সম্পর্কে এত কিছু জানে। ওদের দুজনার কথা হল নাটু শব্দেও।
মলের ভেতরে ঢুকে গেল ওরা। দুই রমণীর শাড়ি কাস্টমাইজ ছিল আগে থেকেই। শিশির আর ইকরা জানত না। ওদের দেখতে না দিয়েই একটা শপে ঢুকে কতগুলো শপিং ব্যাগ নিয়ে বেরোল আবিদ। জনের বিয়ের শাড়ি আছে এখানে। সব থেকে বেরিয়ে পাশাপাশি হাঁটার মাঝেই আচমকা ভারী গলায় মুখ খুলে আদ্র। আপনার বোনের যার সাথে বিয়ে দিচ্ছেন তার খোঁজ নিয়েছেন? শিশির ভরকায়, থমকায় সহসা, তোরাক করে চায় আদ্রের দিকে। ইকরা চোখ সরু করে, হাসি মুখে বলে, আবিদের ভাই, আলাদা বাড়িতে তো বিয়ে হচ্ছে না, খোঁজ নেওয়ার কি আছে? আমি আবিদকে চিনি, আয়ানকে তো চেনেন না। আবিদের ভাই হলেই যে সেও ভালো হবে তার গ্যারান্টি কোথায়? যদি ছেলে খারাপ হয়? ইকরার মুখ ছোট হয়ে আসে। দুরু দুরু কাঁপে শিশিরের বুক। এই লোক চাইছেটা কি? আবিদ নিরুদ্বেগ, ঠোঁটে চওড়া হাসি তার, সেই নির্বিকার এসব প্রসঙ্গে। ইকরা মৃদু স্বরে বলে, মানে? আদ্র শিশিরের পানে চায়, চোখাচোখি হয়। ভয়ার্ত চোখে দুদিকে মাথা নাড়ায় মেয়েটা, ইশারা করে বোঝায় যেন আদ্র কিছু না বলে। বললেই যে সর্বনাশ। ইকরা এই মোক্ষম সময় সবটা ঘেটে দিতে দুবার ভাববে না। আদ্র মেয়েটার ইঙ্গিত বুঝে ঠোঁট বাঁকিয়ে হাসে। প্রত্যুত্তর করে ইকরার প্রশ্নে, ডোন্ট ওয়ারি, এমনি বললাম। আপনার বোনের যার সাথে বিয়ে হতে চলেছে সে কিন্তু মন্দ নয়। খালি আপনার বোন বেয়াদবি না করলে হয়। তাই না আবিদ? উৎফুল্ল জবাব দেয় আবিদ। একদম। শিশির বুঝল না, স্বস্তি পেলেও চোখ সরু করল। ইকরা আর আবিদ আগেই পাশের জুয়েলারি দোকানে ঢুকেছে। ছেলেপক্ষ থেকে গহনা বানাতে দেওয়া হয়েছে এখানে। আদ্র দরজার বাইরে দাঁড়িয়ে, শিশির একটু পাশাপাশি দাঁড়িয়ে অত্যন্ত ক্ষীণ স্বরে বুলি ফুটায়, থ্যাংক ইউ স্যার ফর হোয়াই। আপুকে কিছু বলেননি তাই? কি বলতাম, যা বলার ছিল তা তো বলেছি। মিথ্যে বলিনি। মানে তোমার ফিউচার হাজবেন্ড আসলেই খারাপ নয়। তুমি বেয়াদব, তাকে ভুল ভাবো। পাল্টি খাচ্ছেন কেন? আবিদ ভাইয়া আপনার ফ্রেন্ড তাই এ কারণেই গুনগান গাচ্ছেন আয়ানকে। শাট আপ বেয়াদব। আদ্রিয়ান কাবির আদ্র, নট আয়ান। আকস্মিক ধমকানো স্বরে শিশির চমকালো, ঝাঁকুনি দিয়ে পেছালো এক কদম। আমি তো আপনার কথা বলছি না, আমি আয়ান। আবার এক কথা, হু ইজ আয়ান? টেল। আদ্রিয়ান। আজব, আমি আপনার কথা বলছি না। আমি। মেয়েটার কণ্ঠ চড়েছে, তবু এবারও ওকে কথা শেষ করতে দিল না আদ্র। রাগান্বিত চোখে তাকিয়ে ঝাড়ি মারল, বেয়াদব। আর একবার উল্টো পাল্টা নাম জবানে উচ্চারণ করলে জবান টেনে ছিঁড়ে ফেলব। চুপ করে থাকো, নয়তো বিয়ের আগে তোমার হাজবেন্ডের পরিচয় ফাঁস করতে বাধ্য হব আমি। শিশির চোখ সরু করে, কি আজব, লোকটা পাগল হয়ে গেল নাকি? কি ভুলভাল বকছে। শিকদার বাড়িতে রাতের ডিনার হয় দেরিতে। এই 10টার দিকে খেতে বসে সবাই। এখন বসেছে খেতে 10টা বেজে 10 মিনিট। খাওয়া মাঝপথে। এমন সময় কলিংবেল বাজে। রেহানা শিকদার দরজা খুলে দেন উঠে গিয়ে। সেই অপ্রত্যাশিত কাঙ্ক্ষিত মুখ, রৌদ্র, নাম বিড়বিড় করে দুদিকে মাথা নাড়ান ভদ্রমহিলা। এ ছেলের খোঁজ ছিল না সারাদিন। কাবির ম্যানসনে রৌদ্রের এ বাড়িতে আসার খবর পাঠাননি কেউ। প্রয়োজন বোধ করেননি পাঠানোর। তাই বলে যে ও বাড়িতে কেউ জানে না তা নয়। রৌদ্র ভেতরে ঢুকে আসে, ডাকে হাত ছেড়ে, হেওয় জান পাখি, এসে গেছি আমি। মেঘা তাকালো আর চোখে। রৌদ্র গিয়ে একটা চেয়ার টেনে বসে মেঘার পাশে। আদর মাখানো আবদারি সুরে বলে, খিদে পেয়েছে জান, একটু খাইয়ে দে। থেমে বলে, হাত কেটে গেছে, একলা খাবো কি করে? কাল আসার আগে আম্মু খাইয়ে দিয়েছে। আজ সারাদিন খাইনি এখনো, ভুলভাল গিলেছি, পেট খারাপ, খালি আছে, না খেলে বমি আসবে, খাইয়ে দে। মেঘা আর চোখে সারার বাবার দিকে তাকায়। অস্বস্তি লাগে তার সামনে। রেহানা শিকদার বসতে বসতে বলেন, সারাদিনে খোঁজ মেলে না, এখন আসতে গেলি কেন? তোর বাপকে বলিনি এখনো, বললেও ভয় পাই আমি। আর এসেছি আমার বউয়ের কাছে। তুমি কথা বলছো কেন? চুপচাপ বসে খাও। বাড়িটা আমার, ভুলে যাস না। বউকে নিয়ে আমার বাড়িতেই বসে আছিস। বউয়ের কথা রাত হলেই মনে পড়ে। তবুও তো পড়ে, কিন্তু কি বলতো, ব্যাড লাক। তোমার মেয়ের জামাই তোমার মেয়েকে দিনেও মনে করে না, আর রাতেও মনে করে না। উফফ খালামনি, কি জামাই জুটেছে তোমার মেয়ের কপালে। কি রে নাগিন, কি অবস্থা? ভালো তো, বাপের বাড়িতে পড়ে আছিস। মদনা জামাই খোঁজ নেয় না কতদিন? রৌদ্রের ভেঙানো স্বর ইভার দিকে। ইভা ফোঁস করে ওঠে, দেখো রৌদ্র ভাইয়া,
আমার হাজবেন্ড সরকারি চাকরি করে, অনেক ব্যস্ত থাকে। তোমার মতো লাফাঙা নেশাখোর নয়। বাজে কথা বলবে না ওনাকে নিয়ে। রৌদ্র হাত মুঠিয়ে কিরমির করে উত্তর করল, নাগিনের ঘরের নাগিন, তোর ওই 69 বছরের বুইরা ব্যাটাকে নিয়ে বাজে কথা বলার রুচি নেই আমার। আর নেশাখোর কারে বলিস? আমার নেশা শুধু আমার ইভারার উপর। ওর নেশায় নেশাগ্রস্ত আমি, বুঝলি? 69 নয়, 39। ওই একই হল। ইউ নো, মর 28। আমার সুইটহার্ট জিতে গেছে, তাই না সুইটহার্ট? মেঘা দাঁত পিষে খাবার গেলে কোনো রকমে রি গা জ্বলে ওঠে ওদের দুজনের কথাবার্তায়। সারার বাবা গলা ঝাড়েন, ইভার প্রসঙ্গ ঘাটা যাবে না বেশি। রৌদ্র চড়ে গেলে সামলানো মুশকিল। বিয়ে থেকে পালিয়েছিল ওই মেয়ে, ভোলেনি রৌদ্র। তিনি বলেন, বাবা, উপরে দাও তুমি, আমাদের খাওয়া শেষ। একা খাবে এখানে? সারা তোমার খাবার উপরে নিয়ে যাবে। তুমি যাও। সারা কেন? আমার বউ আছে কি জন্য? যাচ্ছি উপরে। খালামণি, আমার বউকে দিয়ে খাবার পাঠাও আমার জন্য। আর হ্যাঁ, করলা আছে বাড়িতে? পারলে এক গ্লাস ঝাল ঝাল করলার জুস দিও। আমার ফেভারিট ডিশ চেখে দেখার ক্রেভিং হচ্ছে। এই বলে ঠোঁট বাঁকিয়ে প্রস্থান করল রৌদ্র। ও যেতেই রাগে হিসহিস করে ইভা। সামনে বড় মুখ করলেও আড়ালে আবডালে রৌদ্রের সাথে মেঘাকে সহ্য হচ্ছে না। গা জ্বলে যাচ্ছে হিংসায়। 5 বছর আগে বিরাট ভুল করেছিল বিয়ে থেকে পালিয়ে, যার খেসারত দিয়ে যাচ্ছে এখনও। এ বাড়ির সবাই দিয়ে যাচ্ছে। ইভা পালিয়ে গিয়ে বিয়ে করেছে যাকে, সে কমপক্ষে ওর থেকে 15 বছরের বড়। সাধারণ একটা সরকারি চাকরি করে। ফেসবুকে পরিচয় দুজনার, তাও বিয়ের 5 দিন আগে পরিচয় হয়েছিল। ইভা বড্ড অর্থগৃধ্ণু স্বভাবের, ভুজুং ভাজুং বুঝে রৌদ্রকে ছেড়ে আগপিছ না ভেবেই পালিয়েছিল তাই। আর ওকে পালাতে সাহায্য করেছে সারা। এটা রৌদ্র আর সারা ব্যতীত কেউ জানে না আজ অবধি। পালানোর পর নিজের একটা দুর্বিষহ জীবন উপহার পেয়েছে ওই মেয়ে, যে জীবন নিয়ে আফসোস এখন। শিকদার বাড়িতেই থাকে ও, ওর হাজবেন্ড খোঁজ নেয় না সেভাবে। এর মধ্যেই জাবিরের জন্ম, তাই গত বছর 2 থেকে ডিভোর্সটা আটকে আছে। ডিভোর্স হবে ওদের। শেষের ফার্স্ট ব্র্যাকেট। রৌদ্র তখনও সুদর্শন ছিল, আর এখন 10 গুণ সুদর্শন। মাত্রাতিরিক্ত সৌন্দর্য বেড়েছে যুবকের, লোভ লাগে তা দেখে। কয়লা খুঁজতে গিয়ে সোনা হারিয়েছে এই লোলুপ স্বভাবের জন্য। এ বাড়ির সবাই বিভ্রান্ত ইভার উপর। মেঘার খাওয়া শেষ। রেহানা শিকদার রৌদ্রের জন্যে খাবার বাড়ছেন প্লেটে। সারা আর মেঘা উঠে দাঁড়াতেই রাগে খ্যাট খ্যাট করে উঠল ইভা। ঢং দেখলে বাঁচি না। স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, ডিভোর্স হবে 2 দিন পর, আর এখন চলছে এই নোংরামি। তাও আবার অন্যের বাড়িতে এসে। কি দরকার ছিল এই বাড়িতে এসে এসব নোংরামি করার? রেহানা শিকদার রেগে ধমকালেন মেয়েকে। ইভা, কি হচ্ছেটা কি? মুখের ভাষা ঠিক কর। আমি ঠিক করেই বলছি আম্মু। ও তো চলে যাবে কদিন পর, ডিভোর্স দেবে। তাই রৌদ্র ভাইয়ার বাবা ওকে এখানে দূরে সরিয়ে রেখে গেছেন। কিন্তু কি লাভ হলো? ডিভোর্সের আগ অবধি সেই তো ফষ্টিনষ্টি করেই চলেছে। আর এসবের জন্য আমাদের বাড়িটাই খুঁজে পেল? যত সব নোংরা মেয়ে। মেঘা নাক ফুলিয়ে তাকায়। সারা চড়া গলায় বলে, আপু, খবরদার, মেঘাকে নিয়ে একটা খারাপ কথাও মেনে নেব না আমি। মেঘা রৌদ্র ভাইয়ার বউ হওয়ার আগে আমার বেস্ট ফ্রেন্ড। আর আমার বেস্ট ফ্রেন্ড হয়েই এ বাড়িতে এসেছে ও। এই করে করে তো মাথায় তুলেছিস ওকে। সেই ছোটবেলা থেকে সহ্য করছি এই মেয়েকে। চাল চুলো নেই। জোরপূর্বক ঘটে যাওয়া একটা বিয়েকে খুঁটি করে 5 বছর আরামায়েশে কাটিয়েছে। এখন চলে যাওয়ার আগে আবার আমাদের ঘাড়ে এসে জুড়ে বসেছে। ইভা, মুখ সামলে কথা বলো। মেঘা কোনো দিন কোনো অংশে তোমার থেকে কম ছিল না আমাদের কাছে। ভুলে যেও না এটা। চাল চুলো নেই কার শুনি? তুমি যে বাড়িতে দাঁড়িয়ে আছো, সে বাড়িটা দিনে শতবার কেনার ক্ষমতা রাখে মেঘা। সেটা কাবির পরিবারের বউ হিসেবেই হোক, বা ইয়াসের অধিকারে থেকেই হোক। তাই মুখ খোলার আগে ভেবেচিন্তে মুখ খুলবে। মেঘার এই বর্তমান অবস্থার জন্য দায়ী তুমি। তোমার বিভ্রান্তিকর কর্মকাণ্ডের কথা ভুলে যেও না। সারার বাবার দাম্ভিক কণ্ঠ। ইভা তেতে ওঠে। আব্বু, এই মেয়েটার জন্য তুমি আমাকে কথা শোনাচ্ছ? শোনাচ্ছি। যেচে পড়ে কথা শুনতে আসছো কেন তুমি? রেহানা শিকদার উঠে দাঁড়ান। মেঘা, রৌদ্রের খাবার নিয়ে ঘরে যা তুই। কারোর কথায় কান দিতে হবে না তোকে। ট্রেতে খাবার সাজিয়ে দিলেন তিনি। মেঘা মাথা নামিয়ে রেখেছে, চোখ ছলছল অপমান বোধে। সারা আগ বাড়িয়ে বলল, আমাকে দাও আম্মু, আমি পৌঁছে দিচ্ছি।
মেঘা দুহাতে ধরতে পারবে না। ওর কথা শেষ হতেই মেঘা বড় বড় ধাপে প্রস্থান করল। ঘরে রৌদ্র সোফায় বসে হাতের ব্যান্ডেজ খুলছে। বড্ড বিড়ম্বনায় ফেলছে এটা। হাতটা অচল হয়ে আছে পুরো। কিঞ্চিত ব্যথায় মুখ কুচকানো ওর। তীক্ষ্ণাকারে জড়ো হয়েছে অক্ষিলতা। মেঘা ঘরে ঢোকে। খট করে দরজার শব্দে চোখ তুলে চায় রৌদ্র। ব্যথা ঠেলে হাসে এক ফালি। ওষ্ঠ প্রসারিত করে উৎসুক হয়ে বলে, অপেক্ষা করছিলাম সানি, আমার খাবার কোথায়? মেঘা নাক ফুলিয়ে কাদো হয়ে তাকাল। এই লোকের প্রতি রাগ অভিমান ঘুচে গেছিল। সকাল থেকে না করে হলেও হাজারের অধিক মেসেজ এসেছে মেঘার ফোনে। সবখানে এক বাক্য, কতবার যে ক্ষমা চেয়েছে হিসেব নেই। পুরো ঘর জুড়ে এখানে ওখানে শতাধিক চিরকুট খুঁজে পেয়েছে মেঘা। যেখানেই চোখ হাত পড়েছে সেখান থেকেই একটা করে চিরকুট পেয়েছে। সবগুলোতে লেখা, সরি সুইটহার্ট। লেখা খারাপ, বাম হাতে লিখেছিল বোধহয়। ক্ষণে ক্ষণে বার্তা পেয়ে হেসেছে মেঘা। ভুলতে বসেছিল সব, কিন্তু এখন ইভার শোনানো চড়া চড়া কথাগুলোতে মেজাজ বিগড়ে গেছে। লোকটার উপর চরম রাগ উঠল। পেছনে সারা এসে হাজির। মেঘা মাথা নামিয়ে ওয়াশরুমে ঢুকল। রৌদ্র হা বনে তাকিয়ে থেকে বলে ওঠে, ওর কি হলো? তেমন কিছু না ভাইয়া, এই যে তোমার খাবার। সারা চেপে গেল সবটা। টেবিলের উপর খাবারের ট্রে রাখল। কথা ঘুরিয়ে বলল, দেশে ফিরে খোঁজ খবর নেওয়া ছেড়েই দিয়েছ ভাইয়া। আগে তো কল করতে মাঝে মাঝে, কিন্তু এখন আর করই না। তোর খোঁজ নিয়ে আমি কি করব? তাও ঠিক, তুমি তো আবার আমার খোঁজ নিতে না। বড্ড স্বার্থপর তুমি। নিজের আপন জিনিসটা বোঝো শুধু। নিজেরটাই বুঝতে চাই শুধু। বোঝো, বেশি করে বোঝো। তবে ভাইয়া একটা কথা বলার ছিল তোমায়। সুযোগ পাচ্ছিলাম না। বল। ভাইয়া আসলে ইয়াস। চুপ। ভাইয়া শোনো আগে। চুপ থাক। শুনতে চাই না। না শুনলে জানবে কি করে তুমি? আর কত জেদ ধরে রাখবে বলো তো? ও আসছে, তাতে আমার কি? মেঘাকে নিয়ে যাওয়ার জন্য আসছে। আমার ইভারাকে নেওয়ার জন্য আমি এসেছি। আমি ব্যতীত আর কে ওকে নিতে আসবে, তাকে দেখে নেব আমি। আমার ইভারা শুধু আমার। যে ওকে আমার থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাকে আস্ত রাখব না আমি। সে যেই হোক না কেন, এসেই দেখুক একবার। যে পথে আসবে, সে পথে ওকে ফেরানোর দায়িত্ব আমার। পারবে? রৌদ্র তাকালো। ঠোঁট বাঁকিয়ে তিরস্কার করে হাসল। চোখ নামিয়ে বলল, পারব কি না, তা তোর জানা আছে ভালো করে। চিন্তা করছিস কেন বলতো? আরে ইয়ার, রুডভিক কাবির রৌদ্র। ডোন্ট ওয়ারি শিস, যা ঘুমা গিয়ে। সারা হাসল এক পশলা। বেরিয়ে আসলো ঘর থেকে। ছোপ ছোপ রক্তমাখা ব্যান্ডেজটা ডাস্টবিনে ফেলে রৌদ্র। হাতের অবস্থা আসলেই ছিন্ন ভিন্ন। জখম স্থান পুড়ে আসছে। টান ধরেছে ব্যথার পাশাপাশি। মেঘা দেখলে আতকে উঠবে। সেভাবে দেখার মতো অবস্থায় নেই এমন দশা। ঢাকতে হবে এই ক্ষত। কিন্তু ব্যান্ডেজ করা যাবে না। মেঘা ওয়াশরুম থেকে বেরোয়। রৌদ্র হাত পেছনে লুকিয়ে ফিরে চায় ওর দিকে। ফের বলে, খাইয়ে দে না জান, খিদে পেয়েছে তো। মুখ মুছল মেঘা। ভাবখানা এখনো অভিমানী। রৌদ্র কাতর স্বরে বলে, সরি বলেছি তো, আর কতবার বলবো? ক্ষমা করো না এবারের মতো। এরপর মারা তো দূর, রাগী চোখেও তাকাবো না কখনো। সরি সুইটহার্ট। রিয়েলি সরি। একটুখানি কথা বল। আচ্ছা, আমি না রাইনো মুখো। তুই রাইনো মুখো বলেই ডাক আমায়। তবুও কথা বল। বলতে বলতে এগোয় রৌদ্র। মেঘার এই বাড়াবাড়ি করা, ওকে উপেক্ষা করার কারণ রৌদ্রের অজানা নয়, বরং অক্ষরে অক্ষরে জানা। মেঘা আয়নার দিকে ফিরে আছে। রৌদ্র ওর পেছনে দাঁড়িয়ে ওকে টেনে ফেরায় নিজের দিকে। কাছাকাছি দাঁড়ায় অনেকটা দূরত্ব ঘুচিয়ে। কথা বলার সুযোগ না দিয়ে রমণীর গলা হতে পাতলা ওড়নাটা খুলে নিয়ে ঝুঁকে আসে মুখ বরাবর। ধক করে চায় এক বিংশি। রৌদ্রের এমন আকস্মাৎ কারসাজি বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে তাকায়। রৌদ্র ওর খুলে নিয়ে নিজের ডান হাতে প্যাঁচায়। ঢেকে ফেলে দগ্ধ ক্ষত। এতেই রক্ষা পায় রমণী। রৌদ্র ওর বোকা বোকা মুখপানে তাকিয়ে নিঃশব্দে হাসে। বলে হাসকি টোনে, ও বউ, একটা জিনিস দেই? কি? মেঘা পাল্টা প্রশ্নে সহসা জানতে চায়। ভয়ার্ত রমণীর মুখাবয়ব। হেসে ফেলে রৌদ্র। ঠোঁট কামড়ে বলে ফিসফিস করে, একটা চুমু, জাস্ট একটা। রাইনো মুখো, মজা করবেন না। সরুন। মজা করছি না সুইটহার্ট। সিরিয়াস। চোখ বন্ধ করো। দেখুন, ভালো হচ্ছে না কিন্তু। আমি রেগে আছি আপনার উপর। রাগ ভাঙাতেই তো চাইছি।
এমন অসভ্যতা করলে আরও বেশি রেগে যাব। এটাকেই সভ্যতা বলে। রৌদ্র ঝুঁকে পড়ে আরও বেশি পেছাতে গিয়ে রমণীর কোমর আটকায় মিররের বর্ধিতাংশে। সিটিয়ে যায় মেয়েটা। রৌদ্রের উষ্ণ ধোয়াটে শ্বাস একটু আধটু আছড়ে পড়ছে মুখের উপর। মেয়েটা চিবুক নামিয়ে নেয় একপাশে। শুল্ক ঢোক গেলে রৌদ্র এবার হাসে শব্দ করে। বাম হাতে পকেট থেকে কিছু একটা বের করে। নত হয়ে রমণীর সিথিতে ঠোঁট ছোঁয়ায় আলগা করে। নাক ছুঁয়ে চোখ বুজে শ্বাস টানে। বলে সেভাবেই, তাকাও, কিছু একটা আছে তোমার জন্য। একবিংশী বিলম্ব করে না, মাথা তোলে এক ঝটকায়। রৌদ্র সরেছে ততক্ষণে। তর্জনী আর বৃদ্ধাঙ্গুলির সাহায্যে কিছু একটা ধরে বাড়িয়ে দেয় রমণীর মুখের সামনে। বাল্বের আলোয় চিকচিক করে জ্বলে ওঠে জিনিসখানা। সাথে একবিংশীর হরিণী দু চোখ। বিস্ময় মুখ ফাঁক হয়ে তার। চোখের ঘোরে অবিশ্বাস। অবিশ্বাস ধরেই মিনমিনে গলায় অস্ফুটে উচ্চারণ করে, রৌদ্র, এটা আমার। মেঘার কণ্ঠে উৎকণ্ঠা। বিচলিত সে, চোখে আহ্লাদ ভরপুর। রৌদ্র আলতো করে হ্যাঁ বোধক মাথা নাড়ায়। চিকচিক করে ওঠে একবিংশী। রৌদ্রের হাতে একটা চেনো, যেটা ওর নিজের, ওর মায়ের শেষ স্মৃতি। সেটাকে এক প্রকার ছিনিয়ে নিল মেঘা। চোখ ভরে আসে আনন্দের অশ্রুতে। এটা হারিয়েছিল সে। পুরো বাড়ি তন্ন তন্ন করে কত খুঁজেছে, পাওয়া যায়নি। মেঘা চেনটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে। ধরফর করে বুক। চুমু খায় পরপর। উদ্বিগ্ন হয়ে ভেজা চোখ তুলে জানতে চায়, এটা তো হারিয়ে গেছিল। কোথায় পেলেন আপনি? পেয়েছি। জানলেন কি করে এটা আমার? তুমি গোটা, তাই আমার। আর আমার বউয়ের কি আছে কি নেই, আমি জানব না? মেঘা হাসি চওড়া করে। আনচান লাগে উদ্গ্রীবতায়। অস্থির হয়ে আকস্মিক একটা অপ্রত্যাশিত ঘটন ঘটিয়ে ফেলল। খুশির চোটে হুট করেই দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল রৌদ্রকে। সুঠাম বুকে জায়গা করে মাথা গুজে নিল। আঁকড়ে নিল লোকটার পিঠ। রৌদ্রের সুঠাম শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে রমণীর শক্ত আলিঙ্গন পেয়ে। তবদা খেয়ে মূর্ত বনে যায় সে। স্তব্ধ হয় নিঃশ্বাস। হাত জোড়া এখনও নিশ্চল। উঠল না রমণীকে জোড়ানোর জন্য। সে যেন ডুবল এক অবিশ্বাস্য ঘোরে। যে ঘোর কাটল একবিংশীর উচ্ছ্বাসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনি জানেন, এটা আমার সবচেয়ে প্রিয় একটা জিনিস। আমার আম্মুর শেষ স্মৃতি। হারিয়েছিলাম এটা, কত খুঁজেছি জানেন? কোথাও পাইনি। আর আপনি পেয়েছেন এটা? কোথায় পেয়েছেন, কবে পেয়েছেন? রৌদ্রের নিঃশ্বাস জোরালো হয়। বক্ষ স্পন্দনের সাথে বাড়ে হৃৎপিণ্ডের ওঠানামা। শুল্ক ঢোক গেলে সে, গলা ভিজিয়ে আলগোছে খেই হারানো রমণীর পিঠে হাত তোলে। ধীরে বলে, অনেক আগে। তাহলে আগে দেননি কেন? ফিরিয়ে দেওয়ার পর উষ্ণ আলিঙ্গনে এমন সুখানুভূতি পাবো জানলে অনেক আগেই দিয়ে দিতাম। এহেনহীন কথায় ঘোর কাটে একবিংশীর। ঝট করে রৌদ্রকে ছাড়ে সে। ঠেলে দূরে সরায়। চিবুক নামিয়ে জিভে কামড় বসায়। বেঘরে কি লজ্জাজনক পরিস্থিতি তৈরি করল। গাল দুখানা লাল হয়ে আসে ওর। তোরাক করে পিঠ ফিরিয়ে মুখ লুকায়। রক্ষে হয় না তবুও। দর্পণে ভেসে ওঠে রমণীর লালিত রাঙা মুখাবয়ব। যেদিকে খেয়াল নেই তার, তবে রৌদ্রের ঠিকই আছে। তার আছে মাদকীয় দৃষ্টি। সে উথাল পাথাল সুখের জোয়ারে ভরা গালে হাসে নিঃশব্দে। এগিয়ে যায় আবার। মেঘা আর চোখ তুলে থেমে থেমে তুতলিয়ে বলে, আমি জড়িয়ে ধরতে চাইনি। এক্সাইটমেন্টে ভুল করে হয়ে গেছে। এমন ভুল 1000 বার হোক। 1000 বার যেন এই সুখ পাই আমি। কতটা ভালো লাগে এই অনুভূতি, ধারণা আছে তোমার? কান গরম হয়ে আসে মেয়েটার। রৌদ্র ওর কাঁধের নিকট ঝুঁকে হাত বাড়িয়ে বলে, দাও, পরিয়ে দিই। সহসা তাই করল মেঘা। রৌদ্রের এমন মারাত্মক দৃষ্টির কবল থেকে বাঁচতে তড়িঘড়ি করে ওর হাতে চেইনটা তুলে দিল। শ্বাস ফেলতে লাগল বুক ফুলিয়ে। রৌদ্র ফিচেল হাসে। রমণীর কাঁধের উপর কুণ্ডলি পাকানো খোপাটা আলগোছে একপাশে সরিয়ে দেয়। তার ঠান্ডা আঙ্গুলদ্বয়ের মৃদুমন্দ স্পর্শে শরীর শিউরে ওঠে মেঘার। শিরশির করে ওঠে সর্বাঙ্গ। পায়ের নখ খোটে মেঝেতে। চোখ খিচে বন্ধ করে নেয়। তা দেখে হাসি প্রগাঢ় হয় বেপরোয়া লোকটার ওষ্ঠপুটে। চেইনটা আলগোছে পরিয়ে দেয় গলায়। অতঃপর সেটার দিকে অসহায় চোখে তাকায়। কি সুন্দর জলজল করছে ফর্সা গ্রীবায়। এটা অসহনীয়। হিংসাত্মক সত্তা থেকে কেমন আনচান লাগে মনে। নিভে যাওয়া স্বরে বলে সে, এটা সবসময় গলায় ঝুলিয়ে রাখা কি খুব প্রয়োজন, সানি? খুলে রাখলে হয় না? থামে একটু। রমণীকে কাঁপতে দেখে সে, শ্বাস নিতে দেখে ঘন ঘন কম্পন বাড়িয়ে নত হয়ে হুট করে ওষ্ঠাস্পর্শ আঁকে কাঁধের ভাঁজে। ব্যাস, গলে পড়ে রমণী। এক ঝটকায় ফিরে দাঁড়ায়।
রৌদ্রের দুপাশে হাত রেখে ঠেলে সরায় ওকে। চোখে চোখ রেখে নাবোধক মাথা নাড়ায়। কাকুতি করে ধরা গলায়। বেশি বেশি হয়ে যাচ্ছে, দূরে সরুন প্লিজ। এরকম একটু বেশি বেশি হলে কি খুব ক্ষতি হবে? প্লিজ। রৌদ্র, ইয়েস সুইটহার্ট, সরুন, আমি ঘুমাবো। খিদে পেয়েছে, খেয়ে নিন একা। হাতের অবস্থা কাহিল। মেঘা চোখ নামায়, ঢোক গিলে পাশ কাটিয়ে সরে আসে। চোখ বুজে লম্বা শ্বাসটানে উপর পানে মুখ তুলে। তিরতির করে কাঁপে সর্বাঙ্গ। কম্পন রুখে টেবিলের দিকে এগোয় রমণী। ট্রে হাতে তুলে নিয়ে ডাকে, আসুন। ফিক করে হাসে রৌদ্র। অগত্যা এগিয়ে যায়। রাগ কমেছে? রমণী নিরুত্তর। সোফার একপাশে বসল খাবারের প্লেট হাতে নিয়ে। রৌদ্র বসে ওর পাশে। মেঘা ভাত মেখে এক লোকমা তুলে ধরে ওর মুখ সম্মুখে। চেয়ে থেকেই লোকমা মুখে নেয় রৌদ্র। খেতে খেতে ফিচেল স্বরে টিটকারি মেরে বলে, তোর অনেক জিনিস আমার কাছে আছে সুইটহার্ট, আজ থেকে রোজ একটা করে ফেরত দেব। বিনিময়ে আমাকে সুখানুভূতি দিতে হবে তোকে। মেঘা হাত থামিয়ে রেগে তাকালো। জিভে কামড় বসালো রৌদ্র, নিজেকে শুধরে নিল। উহু সরি, তোমাকে। চুপচাপ খেয়ে নিন। আজ বিছানায় শুই, সোফায় আরাম হয় না। বিছানায় ঘুমালে তোমাকে আর আলাদা করে নিচে নেমে আমার হাত জোড়াতে হবে না। বসে বসে ঘুমাতেও হবে না। মেঘা ভ্যাবাচ্যাকা খেল। থতমত খেয়ে ঘন পলক ঝাপটাল। রৌদ্র ঠোঁট চেপে বলে গলা খাকারি দিয়ে, কে যেন কাল রাতে আমার হাতে 111টা চুমু খেল। উহু, 112টা। চোখের কোণে একটা পরশ পেয়েছি। সেটার কথা ভুলে যাই কিভাবে? হা বনে হতবাক বনল রমণী। এই লোক জানে, সজ্ঞানে ছিলেন ইনি। না থাকলে জানবেই বাকি করে। ইসোস, কি লজ্জা। চোখ মুখ লাল হয়ে আসে এক্কেরে। হেসে ফেলে রৌদ্র। আরেক লোকমা মুখে তুলে চিবুতে চিবুতে অস্পষ্ট মেকি স্বরে বলে, স্বপ্ন দেখেছি হয়তো, তাই না? স্বপ্নে এসেও শান্তি দাও না। চুমু দিয়ে জ্বালা বাড়িও দাও। চুপ করুন রাইনো মুখো, সবসময় বাজে কথা বলেন। বাহ, তুমি আমার সুযোগ নিয়ে এইসব করে দেখালে ক্ষতি নেই, আর আমি বললেই বাজে হয়ে গেল? এমনিতেও বাজে কম কিছুই হচ্ছে, আরও অনেক কিছুই হওয়ার কথা ছিল। যে কারণে ডেকেছ আমায়। কি করলাম আমি? কখন ডাকলাম? কি করনি তাই বলো? জ্বালিয়েছ আমায়, পুড়িয়েছ প্রণয় শিখায়। তুমি ইনোসেন্ট নও সুইটহার্ট। ভান করো ইনোসেন্ট হওয়ার। আজব, কি করেছি আমি? মেঘা যেন কিছুই জানে না। রৌদ্র খেতে খেতে ফোন বের করল। হোয়াটসঅ্যাপ ওপেন করে কিছু একটা বের করল। অতঃপর ফোন ধরল রমণীর চোখের সামনে। ভুলে গেলে সুইটহার্ট? এসব কবে হবে? মেঘা বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকায়। কয়েকটা মেসেজ, ওর নিজের নাম্বার থেকে। এ অবধি সে রৌদ্রকে মেসেজ করেনি কখনো। তাহলে কোথা থেকে? কি মেসেজ এসব? আগ্রহ নিয়ে প্রথম 3টে মেসেজ পড়া মাত্রই পাথরের ন্যায় জমে যায় রমণী। চোখ বড় বড় করে শটান হয়ে বসে রয়। বাকিগুলো পড়ার জন্য জবান উঠল না। দম কুলাল না। মাথা চক্কর দিতেই ঘোলাটে হল চোখজোড়া। চোখ উল্টায় রমণী। পুরো শরীরে ঝি ধরে। তৎক্ষণাৎ চিৎকার দিয়ে ওঠে, আস্তাগফিরুল্লাহ! এসব কি রাইনো মুখো? আমার রোমান্টিক বউয়ের আকাঙ্ক্ষা। এসব পূরণের জন্যই তো এসেছি আমি। ডেকেছ তুমি, না এসে থাকতে পারি? ছি, আপনি খুব খারাপ। ফোন দূরে সরান আমার থেকে। আমি কখনো ডাকিনি আপনাকে। আপনি মিথ্যে বলছেন। নিজে থেকে আমার ফোন এসব উল্টো পাল্টা মেসেজ সেন্ড করেছেন, তাই না? লেটস সি, ডেট দেখো। আমি ফিরে আসার আগের সন্ধ্যার মেসেজ। তখন তো আমি ছিলাম না। পরের রাতে ফিরেছি। বাই দা ওয়ে, তুমি যে এত কিছু চাও, আগে বললেই পারতে। এভাবে লোক দেখানো ইগনোর করে লাভ কি? উই আর লিগ্যালি হাজবেন্ড ওয়াইফ। দিস ইজ নট আনইউজুয়াল। হতেই পারে। চুপ করুন অসভ্য লোক। মিথ্যে বলবেন না আমার নামে। আমি এসব মেসেজ কখনো দেইনি আপনাকে। সভ্য মেয়ে, মিথ্যে বলছি না আমি। আই নো ইউ ওয়ান্ট মি ডেসপারেটলি। আমি পাগল, পিচ্ছি ভেবে ফেলে রেখে গেছিলাম। দেরি করে ফেলেছি আসতে। এর মধ্যেই পাকনা হয়ে গেছো ভীষণ। আমাকে সিডিউস করছো? এসব চলে তোমার মনে মনে? চাইছো এসব? নটি গার্ল, ধরলে কিন্তু ছাড় পাবে না পড়ে। ক্ষুব্ধ হয়ে এটো হাতে রৌদ্রের বাহুতে সজোরে একটা কিল বসালো মেঘা। ভাতের প্লেট কোলে রেখে রেগে মেগে অস্থির হয়ে বলল, আপনি আসলেই একটা নির্লজ্জ। বলছি তো, এসব মেসেজ আমি দেইনি আপনাকে। সত্যিই বলছি, দেখতেই পাচ্ছি আমি। তোমার ফোন থেকে ভূত দেয়নি নিশ্চয়ই। মেরি জান,
তুমি যা চাও আমি সেটা তোমার চেয়েও 1000 গুণ বেশি চাই। ভীষণভাবে চাই, একটা বার প্রশ্রয় দাও শুধু। বাকি কথা শেষ করার আগেই মেঘা হাত ছোড়াছুড়ি করে এলোপাথারি আরও কয়েকবার মারল ওর বাহুতে। রৌদ্র কিঞ্চিত মুখ কুঁচকে ব্যথাতুর ভঙ্গিমায় বলে, ব্যথা পাই তো, যান। চুপ করুন, আর একবার মুখ খুলেছেন তো মুখ সেলাই করে দেব আপনার। যান তো, আমি কথাই বলবো না। অসভ্য, নির্লজ্জ বেহা ইরিটেটিং ম্যান। প্লেট রেখে উঠে দাঁড়ালো মেঘা। পিছু ডাকে রৌদ্র, আরে আগে খাইয়ে তো দাও। আর পারবো না, ইভারা। মাঝে সময় কেটেছে, শিশির আর ইকরার গায়ে হলুদ ছিল আজ। কাল বিয়ে। দুপুরের দিকে পাড়ার কজন মহিলা মিলে পুরো শরীর জুড়ে হলুদ মাখিয়েছে ওদের। হাতে মেহেন্দি পরা বাকি, সেসব কিছুই হয়নি এখনো। শিশিরের মাতামাতি নেই কোনো কিছুতে। ইকরা যাও টুকটাক দৌড় ঝাঁপ করছে আগামীকালের জন্য। মেহমান, আত্মীয় স্বজন বলতে কেউ নেই ওদের। বাড়ি খালি থাকছে না তবুও। পাড়ার ওর আনাগোনা লেগেই চলেছে। পুরো পাড়ায় রটে গেছে, এ বাড়ির 2 মেয়ের বিয়ে একসাথে, এমনকি এক বাড়িতে। বেশ সম্ভ্রান্ত পরিবারে বিয়ে হচ্ছে। যারা কখনো ফিরেও চায়নি, তারাও খাতির জুগিয়ে দেখতে আসছে মাঝে মাঝে। শিশির দের ছোট্ট বাড়িটা একটু আধটু সাজানো হয়েছে। এখন সন্ধ্যা, 2 বোন উঠেছে ছোট্ট বাড়িটার ছাদে। সাথে আছে আরও 2টো মেয়ে। ইকরার ফ্রেন্ড, একজন সেই ছোটবেলার, অন্যজন কলেজ লাইফের। এই পাশাপাশি বাড়ি ওদের। এসেছে খানিক আগে। শিশির আর ইকরাকে মেহেদি পরানো হয়নি এখনো। আজমিরা বেগম নিচের দিকটা সামলে 2 মেয়েকে ছাদে পাঠিয়েছেন। ইকরার 2টো ফ্রেন্ড, ঋতু আর শামহা, 2 জনে 2 বোনকে ধরে বসিয়েছে মেহেদি পোড়ানোর জন্য। সাধ করেও এসব সজ্জায় হাত রাঙানো হয় না আজ কতদিন। ইকরা মন্ত্রমুগ্ধ হয়ে চেয়ে রয়েছে নিজের হাতের পানে। মেয়ে 2টো বেশ ভালো মেহেদি লাগাতে পারে। এর মধ্যেই সিফাত উঠল ছাদে। ছেলেটা বেশ খুশি, অসুস্থতা ভুলতে বসেছে। এমন আয়োজন অনুষ্ঠান দেখেনি কখনো। এই প্রথম 2 বোনের বিয়েতে দেখছে এসব। হাসি মুখে বোনদের পাশে বসল সে। শিশির ঠান্ডা স্বরে বলে, একা উঠলি উপরে? মাথা ঝাঁকায় ছেলেটা। ছাদে ওঠার সিঁড়ি বাড়ির বাইরে। অন্ধকার আবছা, যদি পড়ে যেত, সে ভয় আছে এই ছেলের মাঝে। মুখাবয়বে কিঞ্চিত রাগী ভাব টেনে বলে আবার, ঠান্ডা লাগছে না? এখানে অনেক শীত, ভাই। ঠান্ডা লেগে যাবে তোর, নিচে যা, আমরা আসছি এক্ষুনি। সিফাত কথা বলে না এবারও। এমনিতেও বেশি কথা বলে না। বলতে গেলে জিভে জড়িয়ে আসে। মাথা ঝাঁকায় না বোধক, অর্থাৎ সে যাবে না। ইকরা মৃদু হেসে বলল, আচ্ছা যেতে হবে না। এই নে, সোয়েটারের উপর আমার চাদরটা পরে নে। তাহলে ঠান্ডা লাগবে না আর। 2 হাতের উপরই পিঠে মেহেদি লাগানো শেষ। খুব ঘন করে নয়, সাদামাটা করে ডিজাইন করা হয়েছে। সিফাতের দিক থেকে ধ্যান সরিয়ে আবারও খেয়ালে মশগুল হল শিশির। কি যে ভাবছে, তা সেই জানে কেবল। এমনিতেই ও ঠান্ডা স্বভাবের, তার উপর এখন আরও বেশি চুপচাপ হয়ে গেছে। নিজের রাঙা হাত দুটোর দিকেও ধ্যান নেই। বাম হাতের তালুতে ডিজাইন করা হচ্ছে এখন। শেষ প্রায়, মাঝ বরাবর একটু জায়গা রাখা হয়েছে। নাম লেখা হবে সেখানে। এক পর্যায়ে হাতে মেহেন্দি পরাতে পরাতে শিশিরকে জিজ্ঞাসা করল ঋতু, শিশির, তোমার হাজবেন্ডের নামটা বলো দেখি। হাতে কি লিখে দেব? ভীষণ আনমনা ছিল মেয়েটা। কানে পৌঁছেছে কথাগুলো, তবে বোধগম্য হয়নি। থতমত খেয়ে পাল্টা জানতে চাইল, হ্যাঁ আপু, কিছু বললেন? বললাম তোমার হাজবেন্ডের নাম কি? হাতে লিখতে হয়। লিখবে না তার নাম? মেয়েটা চোখ নামায়। নাম উচ্চারণ করতে দ্বিধা লাগে। আর চোখে ইকরার দিকে তাকায়। ইকরার হাতে আবিদের নাম লেখা হয়েছে ইতোমধ্যে। ইকরা চোখ ইশারা করল নাম বলার জন্য। ইশারা পেয়ে জড়ানো স্বরে বলতে উদ্যত হয় শ্যামলিনী। আয়া, শেষ করতে পারে না পুরো নামটা। এর আগেই পিছন থেকে ভেসে আসে একটা পুরুষালী রাশভারী স্বর। এ লিখে দিনে ওর হাতে। জাস্ট ওর হাজবেন্ডের নাম দিয়ে শুরু হয়। ওটা লিখলেই হবে। আধো পরিচিত একটা কণ্ঠ কর্ণকুহরে আঘাত হানা মাত্রই চমকায় রমণী। দ্রুত ফিরে চায় ছাদ থেকে নেমে যাওয়া সিঁড়ির পানে। 2জন যুবক দাঁড়িয়ে, ঠিক আকাঙ্ক্ষিত কণ্ঠের অনাকাঙ্ক্ষিত জনও রয়েছে আবিদের পাশে। আশ্চর্য ভঙ্গিতে চোখ জোড়া বৃহৎ হয়ে আসল শিশিরের। চোখাচোখি হয়েছে শুরুতেই, যেন থমকাল। বাকি 3 রমণী সহ সিফাতও তাকিয়েছে সেদিকে পানে। ইকরা একটু অপ্রস্তুত হল, উঠে দাঁড়াল সহসা। এনাদের তো আসার কথা ছিল না। তাহলে? হঠাৎ, অপ্রস্তুত হয়েও হাসার চেষ্টা করল ইকরা।
এক কদম এগিয়ে আমতা আমতা করল। আপনারা এখানে, এই সময়ে? আবিদ এগোয় উত্তর করতে করতে। ওমা, আসতে পারি না বুঝি? না, তা নয়, হঠাৎ এলেন। আগে জানাননি। তাই বলছিলাম, আগে জানালে এভাবে সারপ্রাইজড হতেন? সারপ্রাইজড করার জন্যই এসেছি। পাশ দিয়েই যাচ্ছিলাম আমরা। ভাবলাম বউদের সাথে একবার দেখা করে যাই। আবিদের কথাটার অর্থ ঠিকভাবে বোঝার চেষ্টা করল না ইকরা। ভালোভাবে শুনল না, চোখ নামিয়ে বলল আলতো করে, ও। বাকিরাও উঠে দাঁড়িয়েছে। সামহা আগ্রহী হয়ে জানতে চায় ইনিয়ে বিনিয়ে। ইকরা, ইনি। উপর নিচ মাথা ঝাঁকায় ইকরা। আদ্রের দিকে নজর দেয় ঋতু। চোখ আটকায় অনিমেষে। কি হ্যান্ডসাম ছেলেটা। আধারে জ্বলছে দূর হতেই। দাম্ভিক যুবক, শটান দাঁড়িয়ে এক হাত পকেটে গুজে। দৃষ্টি শিশিরের পানে। লোকটাকে ওভাবে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকতে দেখে সন্দিহান হয়ে বলে বসে মেয়েটা। আর উনি, শিশিরের? না হহ। তৎক্ষণাৎ চেঁচিয়ে বাদ সাধল শিশির। শরীর ঝাড়া দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, না আপু, উনি ভাইয়ার ফ্রেন্ড। ঋতু হাফ ফেলল। ঠোঁটে চওড়া হাসি ফুটিয়ে মুখ গোল করে বলল, ও। মেহেদি পরা শেষ? আবিদ আরেকটু এগিয়ে হাতের দিকে চেয়ে জানতে চায়। দেখি, কিভাবে মেহেদি পড়েছেন। লিখেছেন আমার নাম? ইকরা এক পশলা হাসল। মৃদুমন্দ লজ্জা পেয়ে হাত এগিয়ে দেখাল। দুহাতের তালুর মাঝ বরাবর দুখানেই আবিদের নাম। তা দেখে লোকটা বেশ প্রশান্ত হাসে। শীতল হয় বক্ষস্থল। রমণীর মুখপানে তাকিয়ে বলে, নামটা শুধু হাতে নয়, মনেও থাকা চাই কিন্তু। সবটা জুড়ে থাকা চাই। আছে। উত্তর নিভু স্বরে। শিশির অস্বস্তিতে পড়ল। এখানে ওদের দুটোকে কথা বলার একটু সুযোগ করে দেওয়া উচিত। ঋতু আর সামহাকে উদ্দেশ্য করে বলল মেয়েটা, আপু, চলুন আমরা নিচে যাই। সঙ্গে সঙ্গে ওরা সিঁড়ির দিকে এগোয়। সিফাতের দিকে তাকিয়ে আবার বলে মেয়েটা, ভাই, আমার ওড়না ধর। অন্ধকার আছে সিঁড়ির পথে। পড়ে যাবি নয়তো। হাত ধরতে পারব না, মেহেদি লেগে যাবে। বাধ্য ছেলেটা তাই করল। অবুঝের ন্যায় বোনের ওড়নার এক কোণা খামচে ধরল। আদ্র এখনও দাঁড়িয়ে সিঁড়ির মাথায়। শিশির এগিয়ে তার সামনে দাঁড়িয়ে চোখ তুলল। মৃদু স্বরে বলল, আপনিও নিচে চলুন স্যার। বলেই সে পা বাড়ায় প্রথমে। পেছনে পেছনে সিফাত। কম প্রস্থে লম্বাটে লোহার সিঁড়ি। ধাপ বেশ উঁচু উঁচু। শিশির এক ধাপ করে নামছে, আর পিছু ফিরে ভাইকে সতর্ক করছে, যেন ধীরে নামে সে। আদ্রকেও সাবধান করতে ভুলল না। স্যার, ধীরে পা বাড়ান। উঁচু অনেকটা। বেখেয়ালে পা পিছলে যাবে। আমাকে জ্ঞান না দিয়ে তুমি নিজে দেখে চলো বেয়াদব, পড়ে যাবে নয়তো। শিশির নেমেছে কয়েক ধাপ। সিফাত ধীরে ধীরে পা বাড়াচ্ছে। আগোপিছ হয়েছে অনেকটা। ওড়নার কোণা টেনে ধরায় রমণীর গলা হতে ওড়নাটা অনেকটা ছুটে এসেছে সিফাতের হাতে। আদ্র লক্ষ্য করল, আজ এই প্রথম হিজাব ছাড়া দেখল শিশিরকে। তবে চুল খোপা করা, মাঝ বরাবর সিথি। মাথায় ওড়না ছিল, খসে পড়েছে। টুকটাক খুচরো চুল নেমেছে কপালের দুধারে। আদ্র বেশিক্ষণ চেয়ে থাকতে পারেনি তখন। এখন নামছে আর দেখছে অপলক। তবে পিছু থেকে। মুখ দেখতে পারছে না। ওড়না সম্পূর্ণটা সিফাতের হাতে খুলে এলো বলে। আদ্র চোখ সংবরণ করে। তড়িঘড়ি করে সিঁড়ির শেষ মাথায় নেমে সিফাতের হাত টেনে ধরে। ধীরে বলে, ভাইয়া, আপুর ওড়না ছাড়ো এখন। ছেলেটা কেমন জড়িয়ে যায় ভয়ে। ওড়না টেনে ধরেই পেঁচিয়ে শিশিরের পেছনে লুকায়। পাতলা করে ওড়নার একপাশ আটকে রয় রমণীর শরীরে। নিজের এমন বেহাল অবস্থা দেখে অপ্রস্তুত হয়ে পড়ে শিশির। দ্রুত পিছু ফেরে। সিফাতের দিকে ঘুরে বলে, ভাই, ওড়না ছাড়। নেমে পড়েছি তো, এখন বাড়ি যাব। ওড়না ছাড়। ভয়ে তটস্থ চেহারা। দুদিকে মাথা নাড়ায় সিফাত। আদ্র অপরিচিত। ওকে দেখে ভড়কেছে। সহজে কাউকে মানতে পারে না সে, কাজ ঘেঁষতে দিতে পারে না। আদ্র ওর এমন অদ্ভুত ব্যবহার দেখে জিজ্ঞেস করে, ও কথা বলতে পারে না? পারে, কিন্তু বলে না। আমাদের সাথেও কথা বলে না। খুব প্রয়োজন পড়লে তখন কথা বলে। আপনি অপরিচিত তো, তাই ভয় পাচ্ছে। নাম কি ওর? সিফাত। আদ্র ডাকে। সিফাত, ভয় পাচ্ছ আমায়? ভয় পাওয়ার কিছু নেই। আপুর ওড়না ছাড়ো। আমার কাছে এসো। চকলেট খাবে? ভাইয়া তোমাকে চকলেট দেবে, এসো এদিকে। সিফাত শুনল না। শিশিরের কোল জড়িয়ে গুঙ্গিয়ে উঠল কেমন আতঙ্কে। কাউকে দেখা বা মেশার অভ্যাস নেই। একলা ঘর, নয়তো হাসপাতালের বেড, এই থেকে থেকে গুটিয়ে গেছে ছেলেটা। বৃদ্ধি হয়নি শারীরিক গঠনেও। মস্তিষ্ক তো আরও অকার্যকর।
দিনের আলোর সাথেও পরিচয় কম। এখন তো অন্ধকার, তাই বেরিয়েছিল বাইরে। বেশি মানুষ দেখলেও ভয় পায়। ওর এমন ভয়ার্ত ভাব দেখে শিশির বলে বিচলিত হয়ে, স্যার, থাক, ওর কাছে আসবেন না, ভয় পাবে, প্রেশার বাড়বে আবার, এমনিতেই শান্ত হয়ে যাবে ও। আপনাকে প্রথম দেখেছে, আপনার কথা শুনবে না। চলুন, বাড়ির ভেতরে যাই। ভাই, ছাড় আমায়, উনি কিচ্ছু করবেন না। সিফাত ধীরে মাথা তোলে, বনের উদ্রের পাশ গলিয়ে আদ্রের দিকে পিটপিট করে তাকায়। সরে আসে একটু, ততক্ষণে গোটা ওড়নাটা খুলে পড়েছে। একপাশ সিফাতের হাতের মুঠিতে, অন্য পাশ মাটিতে। গায়ে মোটা সোয়েটার আছে, তবুও ধক করে ওঠে শিশির। ভরকে বলে, ভাই, বলেছি না ওড়না ছাড়তে। কিছুটা ধমকানো স্বর, ছেলেটা চমকায়, ওড়নার কোনা ছেড়ে এক ছুট লাগায় বাড়ির দিকে। শিশির পিছু ডাকে, শোনে না আর, এদিকে দুহাত ভরা মেহেদি। তবুও তড়িঘড়ি করে দোপাট্টা তুলে চট করে গায়ে জোরালো মেয়েটা। পিছু ফিরল আদ্রের পানে, বুকে হাত গুটিয়ে অন্য পাশে চেয়ে রয়েছে লোকটা। শিশির তাকানো মাত্রই ভারিক্কি স্বরে আদেশ করে, ভেতরে যাও, আপনিও চলুন, আবিদ ভাইয়া আর আপু কথা বলুক একটু। আমি যাব না, এখানেই ঠিক আছি। আবিদ আসলে চলে যাব আমরা। তুমি যাও, আম্মু আপনাকে দেখলে খুশি হবে। কাল দেখবে। আসবেন কাল? আদ্র তাকালো এবার, চোখ সরু করে অক্ষিলতা গুটিয়ে নিল। বলল রাশভারী গলায়, কেউ না আসলেও আমাকে আসতে হবে। ইনফ্যাক্ট তোমার ওই বখাটে হবু স্বামী, যার জন্য বউ সাজবে কাল, সে না আসলেও আমি আসব। ডোন্ট ওয়ারি। মুখ কালো করল শিশির, কোমল কণ্ঠ ভারী করল, মেঘা আর সাফাহকে নিয়ে আসবেন। আসব। ভেতরে যাও তুমি, শীত পড়ছে, ঠান্ডা লেগে যাবে। বিয়ে কাল তোমার। শিশির সহসা পিছু ফিরে বাড়ির দিকে পা বাড়ায়। কয়েক কদম এগিয়ে একটু থামে, আলগোছে ঘাড় ঘোরায়। আদ্র তাকিয়েই ছিল, চোখাচোখি হল সহসা। আচমকা বলল মেয়েটা, আমার বিয়েটা আটকাতে চেয়েছিলেন, মনে আছে? আবিদ ভাইয়ার ভাইয়ের সাথে বিয়ে হচ্ছে বলে ভুলে গেলেন। পাল্টি খেলেন এভাবে? আদ্র নড়েছড়ে ওঠে, দৃষ্টি সরায়। মেয়েটা ভুল বুঝছে ওকে। শিশির মৃদু হেসে আবার বলল, শুধু মেঘা আর সাফাহকে নয়, পুরো পরিবার নিয়ে আসবেন কাল। আমি সবাইকে ইনভাইট করে এসেছি। আন্টি বলেছিলেন, তিনি আসবেন। নিয়ে আসবেন কিন্তু, এটুকুই বলল। অতঃপর পিছু ফিরে ধূপধাপ পা ফেলে ঢুকে গেল বাড়িতে। বুক চিরে তপ্ত শ্বাস ফেলল আদ্র। সাফাহ, দিন কাটে বহু কসরতে। এর মধ্যে গতকাল মেহের ও বাপের বাড়ি চলে গেছে। আর সঙ্গী নেই কেউ। কতক্ষণ আর একলা থাকা যায়? আম্মু আর মামুনি, সাথেই বা থাকবে কতক্ষণ? ওনাদের সাথে কি কথা বলবে? কদিন ধরে একলা একা এই সময়গুলো কিভাবে কাটাচ্ছে, তা কেবল সেই জানে। মুখের হাসি উবে গেছে মেঘার সাথে সাথে। ডিনারের পর ঘরে উঠেছে। এখন বাজে 10টা। আদ্র ফিরল সবে। বাড়িতে ডিনার করবে না আর, খেয়ে এসেছে বাইরে। নিজের ঘরে ঢোকার আগে পা থামল সাফাহ, ঘরের সামনে। দরজা চাপানো, লাইট জ্বলছে ভেতরে। আদ্রের কপাল কুঁচকে আসে, থেমে টোকা দেয় ঘরের দরজায়। টেবিলের উপর মাথা এলিয়ে আনমনে বসে আছে মেয়েটা। সামনে বই খুলে রাখা। শব্দ পেয়ে মাথা তুলল সচকিতে। আদ্রের অবয়ব দেখে বলল, এসো ভাইয়া। আদ্র ভেতরে ঢুকে শুধায়, ঘুমোসনি? কি করছিস এখনো? পড়ছিলাম। বাহ, এত পড়ুয়া হলি কবে থেকে? মেঘা যাওয়ার পর থেকে। মন খারাপ? ভীষণ। কাল তোর ফ্রেন্ডের বিয়ে, যাবি না? যাব। কিন্তু ভাইয়া, মেঘও যাবে। বাড়ি থেকে বেরিয়ে ওদিকে ড্রপ করে নেব ওকে। মেঘা আর আসবে না এই বাড়িতে? আমার একলা ভালো লাগে না ওকে ছাড়া। আসবে, সাথে অন্য কেউ। কিছু না, ঘুমা এখন। নতুন সকাল। সকাল গড়িয়ে দুপুর। কাল রৌদ্র ছিল না, ওর তো এক রুটিন। সকালে মেঘা ঘুম থেকে উঠে ওকে দেখতে পায় না আর। থাকে না সারাদিন। রাত হতেই ফিরে আসে। সারাদিন কি করে না করে খোঁজ নেই। শিশিরের বিয়েতে যেতে হবে। আদ্র ফোন করেছিল, বিকেলে আসবে। তৈরি হয়ে থাকতে বলেছে মেঘাকে। ড্রপ করে নেবে সে। শাওয়ার নিয়ে বেরিয়েছে মেঘা। সারা আর জাবির রুমেই ছিল। মেঘার পর সারা ঢুকবে শাওয়ারে। কালকে এই রুমেই ছিল সে। মেঘা ওয়াশরুম থেকে বেরিয়ে চুল মুছতে মুছতে বলল, ওয়াশরুমের গিজার কাজ করছে না, সারা। পানি ঠান্ডা, এখানে শাওয়ার নিবি? বলিস কি, গিজারে কি প্রবলেম হলো? আমি কি জানি। ঠান্ডা পানিতে গোসল করার হলে যা, নয়তো অন্য ওয়াশরুমে যা।
তবে তাড়াতাড়ি, আদ্র ভাইয়া এসে যাবে, তৈরি হয়ে থাকতে বলেছে। তুইও যাবি আমাদের সাথে? না মেঘা, আমি বললাম তো আমি যাব না। আমি বলেছি তুই যাবি, তার মানে যাবি। কোনো কথা শুনব না, যা তো, দেরি হয়ে যাবে। আচ্ছা, আমি যাচ্ছি। জাবিরকে একটু দেখে রাখো। কাজ করছে আম্মু। আপু তো বেরিয়েছে জানিসই। আর কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসলো। ইভা বেরিয়েছে একটু, জাবিরকে রেখে গেছে। এটুকু সময়ের জন্য ওকে মেঘার দায়িত্বে দিল সারা। বাচ্চাটা সোফার একপাশে বসে খেলছে, চকলেট এক হাতে। মেঘা পলক ফিরিয়ে আয়নায় নিজেকে দেখল। ঠান্ডায় চিবুক কাঁপছে তিরতির করে। লালচে হয়ে উঠেছে মুখাবয়ব। দ্রুত চুল শুকানো প্রয়োজন। টুপটাপ পানি ঝরছে চুল থেকে। চেয়ার টেনে ড্রেসিং টেবিলের সামনে বসে চুলগুলো গোছা গোছা করে আলাদা করল মেঘা। হেয়ার তুলে ধীরে সুস্থে চালু করল। মৃদু তপ্ত বাতাসের ঝাপটায় মেলে ধরল চুলগুলো। কেশরাশি অবাধ্য হয়ে উড়ে চলে তপ্ত বাতাসে। এলোমেলো তাদের টাল। এর মধ্যেই পিছনে এসে দাঁড়িয়েছে কেউ। রমণী চোখ তোলেনি, ঠাহরও জাগেনি। একবিংশির পেছনে হাঁটু মুড়ে বসল সেই জনা। ভেজা ভেজা লেপটানো চুলে নাক ডুবিয়ে শ্বাস টানল। সদ্য শ্যাম্পু করা, ঘ্রাণ মারাত্মক। চোখ বুজে আসে তার, ঠোঁটে ফোটে মৃদু হাসি। হাসি প্রগাঢ় করে ডাকে আবেশিত কণ্ঠে, সুইট হার্ট। আকস্মিক ডাকে চমকায় রমণী। বিচলিত হয়ে উঠে দাঁড়ায়। হাতের হেয়ার ড্রায়ার ঠক করে পড়ে যায় মেঝেতে। এতে ভরকায় আরও বেশি। হুটহাট রৌদ্রকে দেখে কেঁপে ওঠে বক্ষস্থল। আপনি? ইয়েস সুইট হার্ট। আপনি কখন এসেছেন? এইমাত্র। চোখ সরু করে মেঘা। অপ্রস্তুত অবস্থা সামলে নেয়। শক্ত কণ্ঠে জানতে চায়, কোথায় ছিলেন কাল? আসেননি কেন? মিস করেছ? হেয়ালি করবেন না, সোজাসুজি উত্তর দিন। কোথায় ছিলেন? বাইরে। কোথায়? রোহানের অ্যাপার্টমেন্টে। মিথ্যে। সত্যিই। তোমার কসম। মদ খেয়েছিলেন খুব? জানলে কি করে? মাতাল না হলে ঠিক আসতেন। রৌদ্র মুচকি হাসল ঠোঁট চেপে। হেয়ার ড্রায়ারটা তুলে নিয়ে উঠে দাঁড়াল। মেঘার কাছ ঘেঁষে ঝুঁকে বলল, বেশ ভালো চিনেছ আমায় দেখছি। বলতে বলতে ড্রায়ারের দমকা গরম হাওয়া মুখপানে তাক করল। মুখ শীতকায় রমণী। তেতে বলে, রাইনো মুখো, কি করছেন? হেয়ার ড্রাই করে দেই, আসো। প্রয়োজন নেই, আমি করে নিতে পারব। আলাদা পীড়িত দেখাবেন না। রৌদ্রের হাত থেকে ড্রায়ারটা কেড়ে নেয় মেঘা। রৌদ্র ফিচেল হাসে, ফিসফিস করে বলে, না আলগা পীড়িত করতে দাও, আর না মাখো মাখো পীড়িত করতে দাও। আমি করবটা কি সুইটহার্ট? ভেংচি কাটল মেঘা। এতক্ষণে রৌদ্রের দৃষ্টি পড়ে পেছনের সোফায়। জাবির বসে, খেলার পাশাপাশি পিটপিট করে ওদের দিকে তাকিয়েছিল এতক্ষণ। রৌদ্র পিছু ফেরা মাত্রই বাচ্চাটা ভরকে চোখ নামায়। চোখ কুচকে ওর দিকে এগিয়ে যায় রৌদ্র। এই নাগিনের বাচ্চা, ব্যাঙের পোনা, এখানে কি চাই তোর? বলতে বলতে গিয়ে বসল বাচ্চাটার পাশে। আতকে তাকায় ছোট্ট বাচ্চাটা। রৌদ্র বিলম্ব করে না, ওর ছোট ছোট দুহাত জড়ো করে নিজের হাতের মুঠোয় পুরে নেয়। দাঁত পিষে চিবিয়ে বলে, নাগিনের বাচ্চা, নাম কি তোর? জাবির চোখ মুখ খিচে কুকিয়ে ওঠে। বাচ্চা সুলভ স্বভাবে কেঁদে ফেলার দশা। মুখ কাচুমাচু, উচ্চারণ করল নিভে যাওয়া স্বরে, পতা নোক। ওরে হারামি, আমি পচা? তুই খুব ভালো, তোর মা, ওই নাগিন খুব ভালো। ব্যাঙের ছানা, চটকানা মেরে দাঁত ভেঙে দেব। নাম কি বল? পেছনে থেকে কিরমির করে জবাব দেয় মেঘা। ওর নাম জাবির। ও, জাবির। সাবাস বেটা, তোর বাপের নাম জলিল, তাই না? বলেই হো হো করে হেসে উঠল। হাসি থামিয়ে আবার ছেলেটার হাত মুঠোতে করে টেনে নিয়ে বলল, চকলেট খাচ্ছিস? দে, খেতে হবে না তোকে। টুকটুকি নেই এখানে, সুইটহার্ট চকলেট খাবি তুই? মেঘার থেকে উত্তর না নিয়ে আবার লেগে পড়ল বাচ্চাটার পিছনে। টেনে কোলে বসালো ওকে। কণ্ঠ খাদে নামিয়ে বলল, শোন বেটা, তোর মা একটা নাগিন। জানিস তুই? অবশ্য তুই জানবিই বাকি করে। তোর মা তো তোকে ছোবল দেয়নি কোনোদিন। তোর বুড়ো বাপকে দিয়েছে। তোর বাপের হাড় হাড্ডি সব চিবিয়ে খেয়েছে। বেচারা হিমশিম খেয়ে নালিশ করে আমার কাছে। জানিস, তোর মা আর তোর বাপের 5 দিনের প্রেম ছিল। তারপর বিয়ে। শোন বেটা, তুই কিন্তু বড় হয়ে প্রেম করবি না। করলে ঠ্যাং ভেঙ্গে গাছে ঝুলিয়ে রাখব। প্রেম বড্ড জ্বালা দেয় বাপ, তুই বুঝবি না এখন। আমি বুঝি। হায়য়, কেন যে প্রেমে পড়লাম। শেষের কথাগুলো দীর্ঘশ্বাসে বলল। জাবির শান্ত হয়ে পিটপিট করে চেয়ে দেখছে। ওদিকে রাগে ফুঁসছে মেঘা।
কিসের এত খাতির এই বাচ্চাটার সাথে? কোলে নিয়েছে আবার, গল্প জুড়েছে দেখো, তাও আবার প্রেমের গল্প। ওর মায়ের প্রেমে পড়ে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে নিশ্চয়ই। বিয়ে করতে চেয়েছিল তো, পারেনি, না পেরে হাতিয়ার বানিয়েছে মেঘাকে। জাবিরের সাথে রৌদ্রকে সহ্য হল না বিন্দুমাত্র। রাগে গোজগোজ করল একবিংশী, ড্রায়ারটা ধপ করে ড্রেসিং টেবিলের উপর রাখল। শব্দ পেয়ে সেদিকে খেয়াল দেয় রৌদ্র। হিসহিসিয়ে ধূপধাপ কাবাডের দিকে এগোয় রমণী। প্রথমে কিছু না বুঝলেও কিতকাল বাদ নিজের দিকে তাকানো মাত্রই তোড়াক করে দৃষ্টি খুলে যায় রৌদ্রের। এ কি করেছে ও? নাগিনের বাচ্চা ওর কোলে, যেচে পড়ে বিপদ সংকেত বাজিয়ে দিয়েছে। একবিংশী খেপে গেছে নিশ্চয়ই। শুল্ক ঢোক গিলল রৌদ্র, ঠোঁট ভিজিয়ে ডাকল, মেরি জান, শাট আপ রাইনো মুখো, একদম কথা বলবেন না আমার সাথে। কাবাড থেকে একটা ওড়না বের করে রৌদ্রের দিকে ছুঁড়ে মারল মেঘা। কটমট করল, মুখ কাচুমাচু করে হাসে রৌদ্র। রমণীর এমন ঠিকরে ওঠা ক্ষিপ্ততা দেখে তেতে দৃষ্টি ফেরায় জাবিরের দিকে। চোয়াল খিচে রাগান্বিত চাপা স্বরে বলে ওঠে, নাগিনের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার কোলে ওঠার? আমার কোলে চড়বে আমার বউ? নাম কোল থেকে।